আশা করি তোমরা ভালো আছো। আমরা আলোচনা করছিলাম কন্টেম্পোরারি মেটাফিজিক্স। আমরা নিক এফিংহাম এর ইন্ট্রোডাকশন টু অন্টোলজি বইটা থেকে পড়ছিলাম চ্যাপ্টার 4 নাম্বার। এই নাম্বার চ্যাপ্টারের মধ্যে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলোর একেবারে শেষের আলোচনাতে আমরা চলে আসছি। অ্যালেক্সাস মেইনং তিনি ডব্লিউভিও কোয়াইনের যে কনসেপ্ট এটা বিরোধিতা করবেন। কিভাবে তিনি বিরোধিতা করছেন এই মেইনাঙ্গুইজম, মেইনাঙ্গের যে কনসেপ্ট সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। Let us see the screen. Okay, I hope you are seeing the screen. Meningism. Meinong gives up the Quinian assumption of ontological reduction. Quinian মতে there is something. এটার মানে হচ্ছে যে same as to say there exists something. So according to Quine, if I say that there are numbers, I say that there exist number. মেইনং এটাকে অস্বীকার করছেন। তিনি বলছেন না, এরকম কোনো এন্টেলমেন্ট হয় না। তিনি বলছেন যে it is sometimes the case that when it is true that there are such and such thing, there exist that thing. কিন্তু মেইনংয়ের মতে এটা কিন্তু সবসময় হয় না। কখনো কখনো এমন হয় যে there are things yet those things don't exist. So there is a something, whatever it is, and there exists something. এই দুটো জিনিস আলাদা, মানে কখনো এটা হতেও পারে, কখনো সেটা নাও হতে পারে। তাদের মধ্যে সম্পর্কটা নেসেসারি নয়, বরং অকেশনাল। তাহলে ফার্স্ট অর্ডার লজিক বা প্রেডিকেট লজিক, আমরা যেটাকে কোয়ান্টিফিকেশন লজিকে বলতে পারি, সেই মোতাবেক যদি আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট করি, ট্রান্সফর্ম করি, তাহলে কেমন হয়? দেয়ার ইজ এ character in Lord of the Rings whose name I rarely remember. Lord of the Rings হচ্ছে একটা সিনেমার নাম। এটাকে আমরা এভাবে বলতে পারি যে for existential X is a character in Lord of the Rings and I rarely remember the name of X. একজন কোয়াইনের অনুসারী বলবে the translation commits us the existence of fictional character as a fictional character. তাহলে লর্ড অফ দ্য রিংস এর যে ক্যারেক্টার সেটা ফিকশনাল, সেটা ফিকশনালি রয়ে গেল, বাট এটা একটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়া বাউন্ডেড হলো। ইফ উই ওয়ান্ট টু অ্যাভয়েড বিলিভিং দ্যাট ফিকশনাল ক্যারেক্টারস এক্সিস্ট, উই হ্যাড বেটার অফার এ প্যারাফ্রেজ। তাহলে এই ফিকশনাল ক্যারেক্টারটা বাস্তবে এক্সিস্ট করে এই জিনিসটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, এই ধরনের মিনিংটাকে, তাহলে আমাদের একটা প্যারাফ্রেজিং এ যেতে হবে, যেটা যে এক্স ইজ এ ক্যারেক্টার Lord of the Rings and I rarely remember the name of X. এই প্যারাফ্রেজিং এর মাধ্যমে এটা করা সম্ভব হতে পারে। মেইনং বলবে যে না, এটা ভুল। বলছে হ্যাঁ, ট্রান্সলেশনটা ঠিক আছে, বাট দ্য সিম্বল existential does not quantify solely over things which exist. We should not be calling the existential কোয়ান্টিফায়ার এট অল। এই ইয়াটাকে, সিম্বলটাকে, এটাকে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হিসেবে সিরিয়াসলি নেওয়াটা ঠিক না। কারণ নেগেটিভ এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং যখনই আমি এক্সিস্টেন্সিয়াল সিম্বল ইউজ করব, ইট ডাজন্ট মিন দ্যাট এটা রিয়েলি এক্সিস্ট করে। যেমন আমরা বলতে পারি যে প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ডাজ নট এক্সিস্ট। ফ্রান্সে একসময় কিংডম ছিল, কিন্তু এখন কোনো কিংডম নাই, যার কারণে কোনো কিংও থাকার প্রশ্ন ওঠে না। তাহলে এই যে বাক্যটা দ্য প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ডাজন্ট এক্সিস্ট, মেইনং বলবে এই কথা দ্বারা আমরা কি বুঝবো? যে দেয়ার ইজ সামথিং দ্য প্রেজেন্ট কিং অফ ফ্রান্স, এবং এটা সত্য হলো যে এটা আসলে এক্সিস্ট করে না। এবং লজিকে যদি আমরা বলি এভাবে যে ফর এক্সিস্টেন্সিয়াল এক্স হলো যে প্রেজেন্ট কিং অফ ফ্রান্স এবং এক্স ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা এক্সিস্টেন্সকে একটা প্রেডিকেট করছি, যেখানে কয়েনের মতো লজিশিয়ানরা এটাকে কোয়ান্টিফাই করবে দ্যাট
টু ইন্ডিকেট দ্য এক্সিস্টেন্স, মেনং বলবে যে না এটা ঠিক না, বরঞ্চ সে একটা প্রেডিকেটকে কয়েন করবে যে দিস থিং সাপোজ দ্য প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ডাজ নট এক্সিস্ট, that applies to all the existent things in the same way that a predicate like something is red applies to all red things. মেনং বলবে যে এই ধরনের ইম্পসিবল অবজেক্টগুলো যেগুলো এক্সিস্ট করে না সেগুলো সম্বন্ধে আমরা এই ধরনের লজিক্যাল স্ট্রাকচার করতে পারি। যেমন সাম থিংস কুড নট পসিবলি এক্সিস্ট, এটাকে এভাবে ট্রান্সলেট করা যায় লজিক্যালি, ফর এক্সিস্টেন্সিয়াল এক্স ইজ অ্যান ইম্পসিবল অবজেক্ট and says the মেনংিয়ান, মেনংের যারা অনুসারী তারা বলবে এভাবে আমরা লটস অফ আদার থিংস সম্বন্ধে আমরা করতে পারি। তাহলে যেমন আমরা বলতে পারি যে রাউন্ড স্কোয়ার, spherical cubes, square pentagons, spherical pyramids, cylinders with 12 sides, one-dimensional hypercubes, men who are both standing and sitting at the same time, so many things. And it seems natural then to say that there are lots of things which are impossible, they don't exist, but we can meaningfully talk about them. মেনং বলবে যে এগুলার যে ন্যাচারাল ইন্টারপ্রিটেশন এটা ওভারঅল ঠিকই আছে। there are lots of things that do not exist, therefore there is, there are, এই কথাগুলো do not necessarily entail যে এই জিনিসগুলো সত্যিকার ভাবে বাস্তবে এক্সিস্ট করে। তো লেখক বলছেন এফিংহাম যে এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে এটা আসলে মানে আমাদের অন্টোলজিক্যাল যে কমিটমেন্টের কথা আমরা আলোচনা করছি সেটাকে ঠিক ডিসক্রাইব করে না, কারণ কোনো কিছু এক্সিস্ট করে কি না এক্সিস্টেন্সের ব্যাপারে এটা ক্লিয়ার কাট কোনো কথাবার্তা বলে না, বরঞ্চ দেয়ার ইজ এবং দেয়ার এক্সিস্ট সামথিং, এর মধ্যে একটা পার্থক্য তুলে ধরে এটা। তো এই আলোচনাগুলো আসলে কোয়াইনের যে অন্টোলজিক্যাল কমিটমেন্ট শুধু সেটাকে ডিনাই করার চেষ্টা করে। এখন মেইনংয়ের একটা সমালোচনা আমরা করতে পারি এভাবে যে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মেইনংয়ের সমালোচনা এভাবে হতে পারে যে ওয়েল বুঝলাম যে কোয়াইনের ইন্টারপ্রিটেশনটা ইনকারেক্ট, কিন্তু out of all the things that there are, how do we figure when which of them exist? কারণ আমাদের যে মেটা অন্টোলজি এটার সাথে এটা খুবই রিলেটেড। আচ্ছা, যেমন এইটা একটা সমালোচনা আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। মেইনংয়ের সমালোচনা নিয়ে স্যার মেটা অন্টোলজি টার্মটা যদি একটু ক্লিয়ার করতেন। মেটা অন্টোলজি আসলে অন্টোলজি যদি বলো তাই, হ্যাঁ, তো অন্টোলজির অন্টোলজি বলতে পারো আর কি। যে আমি একদিন বলছিলাম না, বিশেষ করে পূরবী কথাটাতে পার্টিসিপেট করেছিলে, যে আমরা আসলে আসলে আসল জিনিসটা জানতে চাই। আসল বলতে আসলে আমরা কি বুঝাই? আসল বলতে আমরা মূলত দুইটা জিনিস বুঝাই, হোয়াট ইজ দ্য আলটিমেট ইউনিট and what is holistically overall out there। হ্যাঁ, সার্বিকভাবে ব্যাপারটা কি, হ্যাঁ সার্বিকভাবে ব্যাপারটা কি, আর একেবারে ভিতরের দিক থেকে ব্যাপারটা কি আর কি। আমাদেরকে যদি বলা হয় যে ভিতরে যেতে 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 যেতেই থাকলাম, যাওয়াটার কোনো শেষ হলো না, এটা কিন্তু আমাদেরকে কিন্তু স্যাটিসফাই করে না। ওকে, আমরা যদি বলি উপরে যেতে 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 আমরা একটা ইনফিনিটিতে পৌঁছে যাব, সেটাও আমাদেরকে কিন্তু স্যাটিসফাই করে না। তুমি চিন্তা করে দেখো যে কোনো কিছুর আলটিমেটলি কোনো গোড়া নাই, কোনো কিছুর আলটিমেটলি কোনো লক্ষ্য নাই, এই কথাটাকে তোমাকে স্যাটিসফাই করে? তুমি জাস্ট একদম মানে খোলা মনে নিজেকে যদি প্রশ্ন করে, এটা তোমাকে স্যাটিসফাই করে না। যার কারণে মানুষ ঈশ্বরকে বানিয়ে নিয়েছে, যার কারণে মানুষ দেবতা বানিয়েছে। যারা ঈশ্বর দেবতা বানায় নাই তারাও প্রকৃতি নামক একটা দেবতা বানাইছে, যে দেবতাকে পূজা করতে হয় না, সে এমনি সবকিছু দিয়ে দেয়। কিন্তু মানুষের
মধ্যে ওই যে আমরা শুরুতে যে আলোচনাটা করেছিলাম যে সাইকোলজিজম, মানুষের মধ্যে কিন্তু একটা সাইকোলজি কাজ করে। হ্যাঁ, তো সেজন্য আমরা যখন অন্টোলজির আলোচনা করি তখন প্রশ্ন হতে পারে যে অন্টোলজি কেন আমরা অন্টোলজিক্যালি ইনভলভ, কেন আমরা অন্টোলজিক্যালি চিন্তা করি, সেইগুলো হয়তো মেটা অন্টোলজি হতে পারে আর কি। হ্যাঁ, ফিলোসফি কি, এটা আমরা বলতে পারি যে মেটা ফিলোসফি, এরকম একটা ব্যাপার কি। মেটা মিন্স আর কি বাইরে। ওকে, আচ্ছা, এখানে বলছে যে এই যে মেইনং এর যে অ্যালেক্সিস মেইনং এর যে কনসেপ্ট, সেটাকে আমরা নাম্বারের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো। তো রিচার্ড রটলি, তিনি একজন মেইনঙ্গিয়ান, মানে মেইনঙ্গের অনুসারী। তিনি এই ব্যাপারে কি বলছেন সেটা এখানে লেখক উল্লেখ করেছেন। আমরা যদি বইটা ধরে ধরে আলোচনা করছি সেই হিসেবে বইয়ের কন্টেন্টকে ফলো করছি। মেইনঙ্গের সাথে তিনি একটু ডিফার করে বলছেন যে abstract objects like numbers had some sort of being, some sort of being এটার মধ্যে আছে। Rotley says that there are only two types of things, existent, non-existent. সেই হিসেবে তিনি হচ্ছেন যে মেইনঙ্গিয়ান। কিন্তু তিনি যেগুলো বলছেন যে যেগুলো অ্যাবস্ট্রাক্ট, সেগুলোরও এক ধরনের এন্টিটি আছে আর কি। সেটা কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। যেমন কনক্রিট অবজেক্ট গুলো, সাপোজ দিস চশমা, স্পেকটাকল, এনিথিং। Okay, our favorite example, a pen is a concrete something. Okay, আর আমরা যদি বলি যে প্রকৃতি এটা লিখেছে, তো প্রকৃতি কি দিয়ে লেখছে? নিশ্চয় কলম দিয়ে লেখছে। কিন্তু প্রকৃতি কি কোনো কলম দিয়ে লেখছে? আমরা যদি বলি ঈশ্বর লিখেছেন, লিখে দিয়েছেন, তো ঈশ্বর তো লিখে দেওয়াটা ইমপ্লাইড করে যে নিশ্চয় কলম দিয়ে লিখেছেন। কলমটা সেটা প্লাস্টিকের হোক, লোহার হোক, অথবা যে কোনো কিছুরই হোক না কেন। কিন্তু আমরা যখন এটা বলি দিস ইজ এ পেন, এটা কনক্রিট, কিন্তু আমরা যখন বলি যে কথার কথা এটা লিখে দেওয়া হয়েছে, দ্যাট মিনস এটাকে ইম্পোজ করা হয়েছে, তখন কিন্তু আমরা কিন্তু সেটা কনক্রিট সেন্সে বোঝাই না। ওকে, তাহলে যেগুলো কনক্রিট অবজেক্ট সেগুলো হচ্ছে যে এক্সিস্টেন্ট, আর যেগুলো অ্যাবস্ট্রাক্ট সেগুলা কনক্রিট গুলো যেভাবে এক্সিস্ট করে সেভাবে করে না। They are Meinongian non-existent and so belong to the later. তাহলে নন এক্সিস্টেন্ট গুলো নির্ভর করে এক্সিস্টেন্ট গুলোর অভিজ্ঞতার উপরে, যেমন করে আমরা আমাদের অভিজ্ঞতার উপরে আমাদের বুদ্ধিটাকে নির্মাণ করি। অবশ্য এখানে আবার বুদ্ধিবাদীদের একটা দাবি হচ্ছে যে আমাদের অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতা হয়ে ওঠে আমাদের বুদ্ধির কিছু মৌলিক ভূমিকা পূর্ব উপস্থিতির কারণে। এটা আমি প্রসঙ্গক্রমে তোমাদের বললাম। তাহলে যেগুলো নন এক্সিস্টেন্ট সেগুলোরও কিন্তু প্রপার্টি আছে। তো সেই অর্থে হচ্ছে যে এখানে যেটা বলা হলো যে যেগুলো অ্যাবস্ট্রাক্ট সেগুলোর কিন্তু সর্ট অফ বিইং আছে, একভাবে আছে। কিভাবে আছে? সেগুলোর প্রপার্টি আছে। যখন আমরা বলি কথার কথা রাউন্ড স্কোয়ার, এই রাউন্ড স্কোয়ারের যে কথাটা, এই কথাটার মধ্যে কি প্রপার্টি আছে? নিশ্চয়ই আছে, রাউন্ড প্রপার্টি এবং স্কোয়ার প্রপার্টি। তাহলে সেভাবে নাম্বারগুলো কিভাবে কাজ করে? In relation to one another and have properties, but they don't exist. So numbers has properties, real properties, but real property থাকলেও সেটা কিন্তু exist করে না। তাহলে লেখক বলতে চাচ্ছেন যে এইভাবে আমরা মেটাফিজিক্স অফ ম্যাথমেটিক্সের যে প্রবলেমগুলো সেগুলোকে আমরা সমাধান করতে পারি অ্যাকর্ডিং টু অ্যালেক্সিস মেইনং। আমি প্রশ্ন করছি যে ডাজ ইট, এটা কি আসলে পারে? এটা আমার কোয়েশ্চেন। ইউ সি, ইজ দেয়ার, আমরা যদি একটা প্রশ্ন করি, লেখক বলছেন যে ইজ দেয়ার এ প্রাইম নাম্বার বিটুইন 5 and 11? আমরা সহজে বুঝতে পারি যে ইটস 7, ইয়েস। কিন্তু এই 7টা কি এক্সিস্ট করে? না, এটা এক্সিস্ট করে না। কিন্তু ইটস এ প্রাইম নাম্বার এবং এটা নন এক্সিস্টেন্স এর মাধ্যমে এটা এক্সিস্ট করে। তাহলে এক্সিস্টেন্স মেইনিং এর দৃষ্টিতে ইজ ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেটা পার্টিকুলার এক্সিস্টেন্সের ক্ষেত্রে বলা। স্যার আমি বুঝি নাই।
ইজ দেয়ার, আমরা যদি একটা প্রশ্ন করি, মানে ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো অ্যাকর্ডিং টু মেনং, ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো হচ্ছে নন এক্সিস্টেন্ট বাট দে হ্যাভ প্রপার্টিস। ওকে, একটা উদাহরণ আমরা বললাম না, রাউন্ড স্কোয়ার। রাউন্ড স্কোয়ার এটা তো ইম্পসিবল একটা জিনিস, বাট ইট ইজ ইম্পসিবল ফিজিক্যালি। ওকে, ওকে, ফিজিক্যালি এটা কখনো হবে না, সম্ভব না। ফিজিক্যালি যেটা কখনো হবে না এটা আমরা মেটাফিজিক্যালি বুঝতে পারি, কিন্তু তাতে করে কি আমরা বলতে পারবো যে এটার মধ্যে কোনো প্রপার্টি নাই? এটা তো বলতে পারবো না। আমরা যদি বলি যে সোনার পাহাড়, এই কথাটা মানে এটা নন এক্সিস্টেন্ট, ওকে, ইম্পসিবল, বাট ইট ইজ মিনিংফুল। বিশেষ করে স্বর্ণ এবং পাহাড়, এই দুটো জিনিসই আমাদের কাছে মিনিং বহন করে। ওকে, তাহলে ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো হচ্ছে যে অ্যাকর্ডিং টু মেনংইয়ান যে ট্রেন্ড, সেই অনুসারে রাউটলি বলবে যে এগুলো হচ্ছে সেরকম, ডাজন্ট এক্সিস্ট বাট দে হ্যাভ সার্টেন প্রপার্টিস। তাহলে আমরা বলতে পারি যে প্রাইম নাম্বারের প্রপার্টি কি, সেইটা মানে সেইটা এবং এক এছাড়া সেটা ভাগ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাইম নাম্বারের যে সিরিজ, এই যে আমরা শুরুতে যে আলোচনা করেছিলাম 5 এবং 11 মাঝখানে কি হবে 7। এই যে আমরা সেদিন আলোচনা করেছিলাম কি কোন উপলক্ষে ফিবোনাচ্চি সিরিজ সম্পর্কে, ওই যে গত ক্লাসে, তাই না মাহফুজ? জি স্যার। ফিবোনাচ্চি সিরিজ হচ্ছে কি, জি স্যার, জি, আগের দুটো নাম্বারকে তুমি যোগ করলে পরের নাম্বারটা পাওয়া যাবে। জি স্যার। তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি বের করতে পারি যে এর পরের নাম্বারটা এর আগের নাম্বারটা সিরিজটা কি হবে, আরে বের করতে পারি না? কিন্তু রিয়েলি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, ইন দ্য রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ড এ ধরনের কোনো কিছু কি এক্সিস্ট করে? তুমি বলতে পারো যে হ্যাঁ একটা কলম এক্সিস্ট করে, তাহলে ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক এক্সিস্ট করে, বাট দিস ইজ রং। জি স্যার। তুমি যখন উদাহরণটাকে যখন -1 এ নিয়ে যাবা, ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো কোনো -1 পেন তো এক্সিস্ট করে না, কিন্তু ম্যাথমেটিক্সে তো এক্সিস্ট করে এবং সেটা মিনিংফুল। জি স্যার। এবং স্যার যদি এখন আপনার হাতে 3টা কলম থাকতো, তো আমি 3টা কলম বলতাম, কিন্তু আবার সেপারেটলি তারা কিন্তু একটা একটা করে কলম, একই সাথে 3টা কলম, আবার সেপারেটলি একটা একটা করে কলম। রাইট। তাহলে আমরা যখন 3টা কলম কথাটা বলি, এই 3টা কলম কিন্তু ফিজিক্যালি নাই। কেউ বলতে পারে যে হ্যাঁ এই যে 3টা কলম, আমি 3টা কলম নেই, হ্যাঁ, কে বলতে পারে যে এই যে 3টা কলম মিলাই দিলাম, কেউ বলতে পারে যে এই যে 3টা কলম মিলাই দিলাম, কিন্তু ইন দ্য রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ড, মাইনাস দ্য সাবজেক্টিভিটি, মাইনাস দ্য কগনিটিভ অ্যাসপেক্ট, মাইনাস দ্য মানে এজেন্ট হিসেবে আমি যদি না থাকি, অবজারভার নোয়ার হিসেবে যদি আমি না থাকি, 3টা কলম তো এখানে নাই। এই 3 হচ্ছে যে আমার একটা মেন্টাল কনস্ট্রাক্ট। ওকে, 3, আমি যখন 3 লিখি, আমি যখন কথার কথা 3 লিখি বা 3 লিখি, অথবা 3 কে আমি কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আমি যেভাবেই 3 লিখি না কেন, এই 3টা কিন্তু একটা মেন্টাল কনস্ট্রাক্ট। এবং আমাদের মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, ফিলোসফি যে বোঝে না, ওই যে ওই দিন আমরা আলোচনা করতে গিয়ে যে সমস্যাটা হলো, যে আমাদের সাথে সেদিন যে কথা বলেছিল যে স্টুডেন্টটা তৌহিদ, ওই যে আমার সে আলোচনাতে তোমাদের মধ্যে কেউ ছিলে এখানে? আমি যে কাননের সাথে কথা বললাম সেকেন্ড ইয়ারে। স্যার আমি ছিলাম না, তবে আমি স্যার মানে আলোচনাটা দেখেছি আর কি। দেখেছো? হ্যাঁ। তো ওখানে একটা ছেলে পার্টিসিপেট করেছিল, তার নাম তৌহিদ। ও হচ্ছে যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর ছাত্র, গণ বিশ্ববিদ্যালয় সম্ভবত, বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আমি শিওর না, কোন একটা বিশ্ববিদ্যালয়। তো ওরা কেন এই যে মানে ইভেন মানে বস্তুবাদ এবং ভাববাদের পার্থক্যটা তারা বুঝতে পারে না, কারণ তারা বেসিক ফিলোসফি, তাদের যে মানে ব্যাপারটা, সেটার মধ্যে তাদের গ্যাপ রয়ে গেছে। এবং আমি তো এটা স্ট্রংলি মানে প্রপাগেট করি যে প্রত্যেক ব্যক্তি যে একটা গ্রাজুয়েশন নিবে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, অ্যাপ্লাইড ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, মাইক্রোবায়োলজি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, অথবা হিস্ট্রি হোক, তার একটা ফিলোসফি কোর্স করা বাধ্যতামূলক হওয়া উচিত। জি স্যার। এট লিস্ট জীবনে একজন প্রফেশনাল ফিলোসফার এর সাথে, একজন প্রফেশনাল ফিলোসফি টিচারের সাথে তার পরিচয় হওয়া উচিত। আমি যে নাট্যকলা বিভাগে পড়াতে গেছি এবছরে, লকডাউনের আগে কয়েকটা ক্লাস নিয়েছি, আমি তাদেরকে বলেছি যে দেখো, এই প্রফেশনাল একজন ফিলোসফারের সাথে রেস্ট অফ দ্য লাইফ তোমাদের হয়তো আর দেখা হবে না, অতীতে তো হয় নাই ফর শিওর, হ্যাঁ,
তোমাদের এই ইনসাইট গুলো পাওয়া উচিত। আর পরীক্ষার চিন্তা তোমরা করো না, পরীক্ষাতে তোমরা পাস করবা, কারণ আমাদের ছাত্ররা জানে যে আমার একটা ফর্মুলা আছে, কি এপাশ ওপাশ পাশ। এপাশ ওপাশ, এপাশ যোগ ওপাশ সমান সমান পাস। হ্যাঁ, তাহলে আমরা যখন 3 বলি, তাহলে এখানে তো 3টা আলাদা জিনিস। 3 কোথায়? কেউ বলবে যে হ্যাঁ এই যে 3 লেখা হয়েছে, এখানের মধ্যে 3 আছে, কিন্তু এটা তো একটা সিম্বল। হ্যাঁ, এটা তো একটা সিম্বল। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে ম্যাথমেটিক্যাল এন্টিটির গুলো কথা বলি, সেই ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু এক্সিস্ট করে না। কেউ একটা কলম দেখায় বলবে হ্যাঁ এটা এক্সিস্ট করে, আমি তখন তাকে যখন বলবো -1 পেন এটা দেখান, নাই হই একটা কলম আছে, এটা কি দেখাইতে পারবে? না স্যার, তাহলে এটা কি ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করে? না, ম্যাথমেটিক্যালি করে। অফকোর্স ম্যাথমেটিক্যালি করে, এবং সেটা কি মিনিংফুল? অফকোর্স এটা মিনিংফুল। মিনিংফুল। এটা সুতরাং মেইনঙ্গিয়ান যারা আছে তারা বলবে যে হ্যাঁ তারা এক্সিস্ট করে না, কিন্তু তাদের প্রপার্টি আছে। তাহলে দেখা যাচ্ছে যে মেইনংদের যে মানে ইন্টারপ্রিটেশন, লজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ এনি সেন্টেন্স, আমরা এটাকে ট্রান্সলেশন বলতে পারি, এইটা হচ্ছে যে একটা রিয়েলিস্ট পজিশন, কারণ এই প্রপার্টিগুলো কিন্তু রিয়েলি এক্সিস্ট করে। ইন দ্যাট সেন্স এটা রিয়েলিস্ট পজিশন। ওকে, কিন্তু তারা ওই যে ইয়াটা মানে কোয়ান্টিফিকেশনটাকে, এক্সিস্টেন্সিয়াল যে কোয়ান্টিফিকেশন কয়েন এবং কয়েনের অনুসারীরা করে, সেটাকে তারা অস্বীকার করার চেষ্টা করে। আচ্ছা, তো এখন লেখক বলছেন যে আওয়ার ডিফিকাল্টিস আর ডিসলভড এন্ড বেটার ইয়েট, বাট নো কস্ট টু অন্টোলজিক্যাল পার্সিমনি। লেখকের মতে যে অন্টোলজিক্যাল পার্সিমনিকে আমরা বাদ দিয়ে, আমরা মানে অর্থাৎ জটিলতার মধ্যে না গিয়ে সহজভাবে আমরা এই ডিফিকাল্টিসটাকে রিজলভ করতে পারলাম বলে মনে হলো। কারণ অনেকগুলো জিনিস আছে, দেয়ার এক্সিস্ট, there are so many things but that do not exist. And ontological parsimony, তাহলে মেনং এবং তার অনুসারীদের মতে, should depend solely upon what does or does not exist. ওকে, তাহলে যারা অ্যান্টি-মেনিংয়ান, যারা কোয়াইনের অনুসারী, তারা এটা প্রতিবাদ করবে। কোয়াইন স্বয়ং একটা ওয়াইম্যান নামক একটা সুডোনেমে অন হোয়াট দেয়ার ইজ একটা আর্টিকেল লিখে এ ব্যাপারে একটা প্রবলেমের কথা তুলে ধরেছেন, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, বিফোর দ্যাট আমি তো একটা না বলে গেলাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, না বোঝার থাকে, তোমরা প্লিজ বলতে পারো। হ্যালো, স্যার শুনছি স্যার। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? না স্যার, আমার নেই। আচ্ছা, তো স্যার আমার একটা কোশ্চেন আছে। প্লিজ বলো। স্যার নন এক্সিস্টেন্স গুলো যে হচ্ছে এক্সিস্টেন্স এর উপর ডিপেন্ড করে, এটা নিয়ে হচ্ছে মানে কয়েনের যে মতটার সাথে হচ্ছে মাইনিং এর যে ডিফারেন্সটা কোন জায়গায় এক্স্যাক্টলি, ওটা আমি একটু বুঝি না ক্লিয়ার। দেয়ার ইজ, এই জিনিসটা যদি দেখো, দেয়ার ইজ আরটা হলো দেয়ার এক্সিস্ট। এই লাইনটা যদি খেয়াল করো, এটাকে তুমি যদি মানে মনে করো যে দেয়ার ইজ, এটা মানে হলো দেয়ার এক্সিস্ট, আর মেইনং বলবে না, there are so many things, there could be something, but that thing necessarily doesn't exist. Okay, আচ্ছা, তো আমি তো এখন এখানে মধ্যে আমি পার্টিসিপেন্ট লিস্ট দেখছি, আমি কাউকে জিজ্ঞেস করব, তো বেটার হয় যে যারা আলোচনা করতে চাও না তারা যদি লগ আউট করে ফেলে মানে দ্রুত। The philosopher, are you listening to us? স্যার আমাকে বলতেছেন? Who else could be a philosopher?
আদার দেন ইউ। আমরা তো ফিলোসফি পড়াই, বাট ফিলোসফার ইজ ইউ। সো ফিলোসফার, এখন মিস্টার ফিলোসফার বলবো না মিস বলবো না মিসেস বলবো, কি বলবো? কিছুই না বলি না। স্যার ব্রিটিশ এই ধরনের যে সম্বোধন গুলা আছে ওগুলা স্যার মানে বাদ দিয়ে তো মানে কথা বলা যায় তাই না? সম্বোধন এটা করলে অসুবিধা কি? হ্যাঁ, সমস্যা নাই। ওই যে আরবিতে বলে মোহতারাম, হ্যাঁ মোহতারমা, তারপরে ফ্রান্সে বলে সিনোরিনা, হ্যাঁ তারপরে এরকম বলে না। সম্বোধন করার মধ্যে অসম্মানের কি আছে? সম্বোধনটা অবশ্য যথার্থ হইতে হবে আর কি। হ্যাঁ, এখন তোমার জন্য সম্বোধন কোনটা যথার্থ হবে? তুমি যদি শেখ হাসিনার মতো পোস্টে যাও, তুমি কি বলবা যে আমাকে স্যার ডাকবে সবাই, এটা বলবা, নাকি ম্যাম ডাকবে, না কি ডাকবে, না আপু ডাকবে? হ্যাঁ, আই গেস হ্যাঁ আমাকে নাম ধরে ডাকলে আমি খুশি হব। আচ্ছা, সেটা তো বুঝলাম, তুমি তো অনেক চালাক, খালি কাইট মারতেছো। যদি যদি কোনো মানে সম্বোধন করার প্রসঙ্গ আসে, হুইচ ওয়ান ইউ উইল প্রেফার? আচ্ছা স্যার, মানে আমাদের মানে বাংলায় কিভাবে সম্বোধন করা হয় মহিলাদেরকে? স্যার আমি যতটুকু শুনছি স্যার, মানে ছেলেদেরকে তো জনাব বলা হয়, পাকিস্তানেও আমি শুনছি যে জনাব বলা হয়, তো বাংলাদেশেও তো মানে স্যারের বিপরীতে মানে জনাব ইউজ করা হয়, ঠিক আছে? এখন স্যার মহিলাদের ক্ষেত্রে কি মহোদয়া নাকি অন্য কোনো কিছু? ভাষার ব্যাপারে হচ্ছে যে ভাষার যে গ্রহণযোগ্যতা, শ্রুতি মধুর হওয়া, সেটাই হলো মানে বিষয় আর কি। হ্যাঁ, তো যেটা বললে ভালো হয়, যাকে বলা হবে সে যাতে প্রীত হয়। আমি তোমাকে একটা খুশি করতে চাচ্ছি, আর আমার কথাটার কারণে তুমি অফেন্ডেড হইলা, হ্যাঁ, এটা একটা সমস্যা না? এই যে আর কি, আমাদের সজীবকে বললাম যে তোমরা যারা অমুসলিম আছো, তোমরা আমাদের মতো করে সালাম দিবা কেন? দিতে পারবা না এটা কোনো, এটা বিষয় না। আবার কেউ মনে করতে পারে যে মানে মুসলমানদের সালামের রীতি অমুসলমানরা করতে পারবে না, আমি অবশ্যই সেটা মনে করি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তারা এক ধরনের সামাজিক চাপের সম্মুখীন, এবং তাদের যে সম্বোধনের রীতি তারা এগুলো হারিয়ে ফেলছে। আমি এটা কিন্তু খুব শকড, আমার কাছে আই ডোন্ট ফিল গুড যে সবাই এক ধরনের হবে আর কি। হ্যাঁ, সুতরাং তারা তাদের মতো করে সম্বোধন করবে, যেভাবে সম্বোধন করলে সে সম্মানিত বোধ করে। তো তোমাকে কি সম্বোধন করলে তুমি সম্মানিত হবা? তোমাকে আপু ডাকা যেতে পারে নাকি? কি বলবে প্রাইম মিনিস্টার আপু? হ্যাঁ স্যার এক্ষেত্রে আমি যাকে সম্বোধন করব সেটা বেশি প্রায়োরিটি পাবে নাকি আমার যেটা বলে ভালো লাগতেছে সেটা প্রায়োরিটি পাবে? আমার মনে হয় প্রায়োরিটি পাওয়া উচিত যাকে সম্বোধন করা হচ্ছে। কারণ আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি সম্মান করে, সেই জিনিসটা যদি তোমাকে যদি তোমার মধ্যে যদি সম্মান বোধ তৈরি না হয়, হ্যাঁ স্যার কিভাবে? অনেকে যখন এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা সরি স্যার। স্যার দেখা যাচ্ছে যে যারা মুসলিম আর কি তাদেরকে যদি নমস্কারটা জানানো হয়, তো তারা বলে যে যে এটা তো মানে আমরা নিতে পারবো না সম্বোধনটা। নমস্কারের মধ্যে, নমস্কার নেওয়ার মধ্যে ইসলামের কি সমস্যা আছে? আমি তো ইসলাম সম্বন্ধে হ্যাঁ, আমি সরাসরি বলে দেয় যে না, এটাতে নতি স্বীকার করা হচ্ছে, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে নতি স্বীকার করতে চাই না। এক্ষেত্রে দেখা যায় আসসালামু আলাইকুম বলা হয়। তো না, কিন্তু এটাতে করে কি হচ্ছে, তোমাদের একটা মানে আমাদের যে কালচারাল প্লুরালিটি এবং ডাইভার্সিটি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কারণ আমি একজনকে সম্বোধন করলাম, সে যদি সেটা গ্রহণই না করলো, সেক্ষেত্রে মানে কোনটা করা উচিত? আমি আমার সংস্কৃতি বজায় রাখবো নাকি তাকে খুশি করবো? তোমাদের দিক থেকে ব্যাপারটা আমি বুঝতে পারি, কারণ যে কোনো কিছু মানে কারেকশন এবং অ্যাডাপশন যাদের ক্ষমতা আছে, যারা সংখ্যাগরিষ্ঠ, যারা মেইন স্ট্রিম, তাদেরকে নিতে হবে। ওকে, মনে করো ছাত্র রাজনীতি বন্ধ করবে, তো ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য ক্ষমতাশীল দলকে কিন্তু উদ্যোগ নিতে হবে, কারণ ক্ষমতাশীল দলের কিন্তু সরকারি প্রশাসন আছে। এখন বিরোধী দলের হাতে যদি ছাত্র সংগঠন না থাকে, তাহলে তো সে এমনিই মানে ওয়াইপ আউট হয়ে যাবে, যে প্রেসিডেন্ট এরশাদ যেভাবে হয়েছে। হ্যাঁ, তো সেজন্য
যারা মেজরিটি আছে তাদেরকে কিন্তু, যারা পাওয়ার আছে তাদেরকে কিন্তু স্যাক্রিফাইসটা ফার্স্ট করতে হবে, আমি যেটা জি মনে স্যার। করি আর কি। এবং সেই হিসেবে আমি মনে করি যে তোমাদের স্বকীয়তা তোমরা বজায় রাখবে। সমাজটা হচ্ছে একটা বৈচিত্র্যের জায়গা, মনোলিথিক না। মনোলিথিক সমাজ যদি হয় সেই সমাজটা কিন্তু মনোটোনাস হবে, মানে এটা একটা সুস্থ সমাজ হবে না। বৈচিত্র্য থাকবে, এমনকি মুসলমানদের মধ্যে বৈচিত্র্য আছে না, কত মত পথ আছে না, এগুলো নিয়ে জি থাকবে, সবাই একমতের হবে। এটাতে হলে সবাই তো মানে কি বলে জানেন, রোবট হয়ে পড়বে। স্যার, এক্ষেত্রে আরেকটা কথা বলে যে আমরা তো নমস্কারটা নিতে পারি না, এক্ষেত্রে আপনারা আমাদের আদাব মানে না, দিবেন। নমস্কার মানে কি? নমস্কার মানে কি? নমস্য। নমস্কার মানে হচ্ছে আমি আপনাকে সম্মান করি, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেটাই। নমস্কার মানে যদি নমস্য হয় এবং মুসলমানরা মনে করে যে মানুষ মানুষকে উপাসনা করবে না, তো এখন যিনি নমস্কার বলছেন তিনি কি মনে করেন যে আমি ওনার উপাসনার পাত্র, এটা মনে করেন? স্যার সেই জন্য একটা কথা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিবেচনা করে শব্দকে যদি তুমি নাও, এটা একটা ভুল, এটাকে বলে জেনেটিক ফ্যালাসি। বৃহস্পতিবার, তাহলে জি তো স্যার। মুসলমানরা তো বৃহস্পতিবার কথাটা বলতে পারবে না, কারণ এটা সরাসরি বৃহস্পতি দেবতা থেকে আসছে। শুক্রবার কথাটা বলতে পারবে না, কারণ সরাসরি শুক্র দেবতাতে আসছে। সোমবার কথাটা বলতে পারবে না, কারণ এটা সোম দেবতা থেকে হয়েছে। ইংরেজিতে স্যাটারডে বলতে পারবে না, কারণ এটা মানে স্যাটার্ন দেবতা থেকে হয়েছে। এইভাবে তো বিশ্ব ব্রহ্মাণ্ড কথাটা বলা যাবে না, কারণ ব্রহ্মের অণ্ড থেকে বিশ্ব হয়েছে, এই হিসেবে বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু আমরা যখন বিশ্ব ব্রহ্মাণ্ড বলি আমরা তো সেটা বুঝাই না। সুতরাং তাবাসসুম একটু করে যেটা বললে সেটাই সঠিক, সেটা হচ্ছে যে আমি এই শব্দের দ্বারা কি বোঝাচ্ছি। স্যার নমস্কার সেটাই। বলতে ডিফেক্ট দেখা যায়, কারণ হচ্ছে যে নমস্কার অর্থ হচ্ছে যে আপনার অন্তরাত্মার প্রতি আমার, মানে আপনার অন্তরাত্মাকে আমি সম্মান জ্ঞাপন করতেছি বা মাথা নত করতেছি, সেটা বুঝাই অন্তরাত্মার প্রতি, বা আপনার মধ্যে যে পরমাত্মা রয়েছে সেটার প্রতি, সেই জন্য একটা ডিফেক্ট দেখা যায়। কিন্তু মনে করো, সবাই এটা মেনে নেয় যে আমি মনে করো মাথা নত করা, এই যে হ্যাঁ আমাদের ওখানে আমরা চিটেঙ্গেরা যে পা ধরে সালাম করে কদম বুসি বলি, আমাদের মুসলমানদের একটা অংশ বলতে চায় যে এটা মানে শিরিক, এটা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। অথচ হ্যাঁ হ্যাঁ আমি এই কারণে যখন আমার অভিভাবক বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় কারো কাছে আমি যখন মাথা নত করি, তার মানে হচ্ছে তাকে আমি সম্মান দেখ, এটা মানে অভিভাবন দেখানোর মতো। এটা মানে এই নয় যে আমি তাকে পূজা করছি। আসলে মানে একটা কথা ইসলামে আছে, সেটা হচ্ছে যে হাদিসটা খুব প্রমিনেন্ট, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সব হাদিসের গ্রন্থে সবার উপরে স্থান দিছে, প্রথমে এটা দিয়ে শুরু করছে। অথচ জীবনে উনি কিন্তু প্রথমে এই কথাটা বলেছে সেটা না, বাট ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার। যে মুসলমানরা প্রায় সবাই জানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ হচ্ছে তার নিয়তের উপর নিয়তের উপর নির্ভরশীল। নির্ভরশীল। আমি এই কাজটা কেন করছি, এই কথাটা আমি কেন বলছি, এই শব্দটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, আমরা যেটা মানে সিমান্টিক্স বলি, কনোটেশন বলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু স্যার এখানে আরেকটা বিতর্ক যেটা আছে, মানে বেশ কয়েকজন স্বনামধন্য মানে হুজুরও মানে বলছে যে মানে ইসলামে তো এই কালচারটা নাই, তো মানে কোনো কিছু নতুন করে ইনক্লুড করার যেটা প্রয়োজন নাই, সেটা আপনি মুখে সালাম দিলেই যেটা যথেষ্ট হচ্ছে, এটা আবার আলাদা করে মানে ওই পায়ে কেন ধরতে হচ্ছে? আচ্ছা, একটা জিনিস বোঝাতে তুমি নিশ্চয়ই তাবাসসুম বুঝতে পারবে, সেটা হচ্ছে যে মুসলমানরা মানে যেসব দেশে গেছে রাজ্য জয় করে অথবা মন জয় করে বা যেভাবে ইসলাম ছড়াইছে, মানে লোকাল কালচার এবং ল্যাঙ্গুয়েজকে মানে যে কোনো সিভিলাইজেশনের তুলনায় ইসলাম সবচেয়ে বেশি প্রমোট করেছে। এবং লোকাল কালচার সেটা যদি সরাসরি ইসলামের বিপক্ষে কোনো কিছু না হয়, আকীদাগত কোনো সমস্যা না থাকে, এটাকে ওরুফ বলে একটা কথা, লোকাচার, এটা কিন্তু শরীয়তের একটা উৎস, বুঝছো? যাই হোক, আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো হচ্ছে যে ভাষা হুজুরদের কাছ থেকে শেখা, এবং আজকালকার হুজুরেরা মাইক্রোফোন পাইয়া, টেলিভিশনের ক্যামেরা পাইয়া, মানে মানে কি বলা যায়, স্টান্ট করে যে কোনো একটা কিছু বলে ফেলে আর কি। হ্যাঁ, সেগুলোর ব্যাপারে আমার মানে সবসময় একটা মানে প্রতিবাদী ভূমিকা আছে, এবং আমিও অনলাইন ক্লাসের মধ্যে প্রসঙ্গক্রমের কথাটা বলছি, এবং আনএডিটেড আমার ক্লাসগুলোকে আমি আপলোড করে এটাও করব, অন্যরা এগুলো শুনবে। হ্যাঁ, সুতরাং এই যে আমরা যেটা আলোচনা করছিলাম, আমি যখন তিন বলি, যেভাবে আমি তিনকে সিম্বলাইজ করি না কেন, আমি যখন তিন বলি অ্যাকচুয়ালি কিন্তু আমি তিনটা আলাদা কম্পোনেন্টকে বোঝাই। সেটা তিন যে কোনো কিছু কম্পোনেন্ট হইতে পারে। তিনের মধ্যে কিন্তু তিন না, তিন হচ্ছে এক এক এক, তিনটা একের সমষ্টি। ওকে, এখন এই তিনের যে তিনটা একের সমষ্টির যে ব্যাপারটা সেভাবে না দেখে
কেউ যদি বলে 3 একটা আলাদা এন্টিটি, তাহলে তো হবে না। তা আমাদেরকে সর্বাবস্থাতেই কাণ্ড জ্ঞান দিয়ে কাজ করতে হবে। আমার কথা হলো সেটা, আমাদেরকে কখনোই মানে ডগমেটিক হওয়া যাবে না। আমি তো, তোমরা জানো যে আমি খুবই প্র্যাকটিসিং রিলিজিয়াস কমিটেড, কিন্তু আমি তো মনে করি না যে এইটা আমার জন্য ইনক্লুসিভ হওয়া কোনো সমস্যা। কারণ আমার পজিশনটা আমার, তোমার পজিশনটা তোমার, কিন্তু কমন স্যার বিষয় মাঝে মাঝে আমার এমন হয় যে আমি কনফিউজড হয়ে যাই আমি কি সম্বোধন করব, তখন আমি শুরু করি যে কেমন আছেন, মানে এই কথাটা দিয়ে শুরু করি। তাহলে তুমি একজনের সাথে যদি মন খুলে কথা বলতে না পারো যে সে কি মনে করবে তুমি জানো না, এটা তো একটা মানে চাপের মধ্যে থাকা আর কি। হ্যাঁ, তো এই চাপটা আমি মনে করি থাকা উচিত না আর কি। আমাদের আরো বেশি মুক্ত মনা হওয়া উচিত। মানে মুসলমানদের মনে করা উচিত যে যে বিষয়গুলা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক সুস্পষ্ট ভাবে, সেগুলাকে আমাকে বর্জন করতে হবে। আর যেগুলা কনফিউজিং, একটা ধারণা হচ্ছে যে কনফিউজিং জিনিসগুলো বর্জন করলে তুমি মানে সেফ থাকলা, কিন্তু এটা কিন্তু আসলে হাদিসের মূলনীতির, ইসলামের মূলনীতির খেলাফ। কিন্তু পপুলারলি সেটা এস্টাবলিশড না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবসময় সহজটাকে গ্রহণ করেছেন, উনি কঠিনটাকে কখনো গ্রহণ করেন নাই। যাই হোক, আমাদের এখানে আসলে যারা মানে লোকজনের জানাশোনার মধ্যে যথেষ্ট ঘাটতি আছে আর কি। হ্যাঁ, সেটা ক্রমান্বয়ে কেটে যাবে। তো আমরা যেই বিষয়টা আলোচনা করছিলাম, তোমাদের কাছে কিছু প্রশ্ন চেয়েছিলাম, তোমরা তো কেউ কিছু বললে না। তা আমরা সময় যেহেতু আমাদের কমে আসছে, আমাদের লেকচারের যে বাকি অংশটুকু, কোয়াইনের যে আপত্তি মেইনং এর ব্যাপারে উনি যে আর্টিকেল লিখেছেন সেখানে, সেটার মূল পয়েন্ট আমরা আলোচনা করব। ইন্ডিভিডুয়েশন। তো এই আলোচনা করার পরে আমরা আবার একটু প্রশ্ন উত্তর করব, তখন যারা প্রশ্ন করতে চাইবে তারা করতে পারো। আচ্ছা, বলবে কোয়াইন এখানে একটা কথা নিয়ে আসছে, সেটাকে তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে এখানে মধ্যে আছে ইন্ডিভিডুয়েশন। তো উনি অন হোয়াট দেয়ার ইজ, এই আর্টিকেলের মধ্যে একটা ওয়াইম্যান নামক একটা ছদ্ম নামে তিনি এই প্রশ্নটা তুলেছেন। তিনি বলেছেন যে নন এক্সিস্টেন্ট অবজেক্ট গুলোর ব্যাপারে আমরা ইন্ডিভিডুয়েশন কিভাবে করব। ইন্ডিভিডুয়েশনটা কি তোমরা দেখো, এখানে আমি হাইলাইট করেছি, ইন্ডিভিডুয়েশন ইজ টু ডু উইথ হাউ উই ডিটারমিন whether one thing is identical to another thing। তাহলে আমি যখন বলবো, আমাদের সেই বিখ্যাত উদাহরণ মনে করো কলম, তাহলে দুইটা কলম আইডেন্টিক্যাল কখন হবে, দুইটা পেন্সিল আইডেন্টিক্যাল কখন হবে, দুইটা মানুষ আইডেন্টিক্যাল কখন হবে, সেটা বলার আগে তাহলে তোমাকে ঠিক করতে হবে যে এই একটা কলমের মধ্যে এমন কি কি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলবো দ্যাট থিং ইজ আইডেন্টিক্যাল উইথ দিস থিং। ওকে, তাহলে এটার যে স্পেশালিটি, এটার যে ইন্ডিভিজুয়ালিটি, হ্যাঁ, সেটাকে আমাকে প্রথমে ক্লিয়ারলি ডিটারমিন করতে হবে। কিন্তু আমরা যদি মেইনং এর ইন্টারপ্রিটেশনটা মেনে নেই অ্যাবাউট এক্সিস্টেন্ট এবং নন এক্সিস্টেন্টের যে ভাগাভাগি, তাহলে আমরা সেটা করতে পারি না। উনি একটা উদাহরণ দিছে যে ইমাজিন, তোমরা এখান থেকে যদি পড়ো, ইমাজিন the fat man who is currently standing in the doorway nearest you। তোমার দরজায় একটা মোটাসোটা লোক দাঁড়িয়ে আছে। তো আমার দরজাতে অ্যাটলিস্ট দাঁড়ানো নাই, তোমাদের দরজাতে বোধহয় সেরকম মোটাসোটা কোন একটা লোক দাঁড়িয়ে আছে সেরকম কিছু নাই। ওকে, রিয়েলি সেখানে নাই, ফিজিক্যালি নাই। তাহলে মেইনং কি বলবে এই ব্যাপারটাতে, এই বাক্যটাকে? সে বলবে যে the fat man still there but he doesn't exist। ওকে, ওই যে the king of present king of France does not exist এর মতো। সো কয়েন জিজ্ঞেস করছে, তাহলে এই ডোরওয়ের মধ্যে কয়জন ফ্যাটম্যান আছে? একজন, দুজন, অনেকগুলো? যদি মানে কয়েন বলছে যে এই যে মনে করো দুজন ফ্যাটম্যান যদি উপস্থিত থাকে, এই দুজনকে আমরা কিভাবে আলাদা করব? কিভাবে আমরা বলবো যে দুজনে এক হলে তাহলে একজন হবে, আর যদি দুজন হয় তাহলে তাদের মধ্যে আমরা কিভাবে আলাদা করব? কারণ তাদের প্রপার্টি তো সেম। হ্যাঁ, ওকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা নন এক্সিস্টেন্ট কোনো একটা কিছুর
সেম প্রপার্টি হতে পারে। তো সেম প্রপার্টি যদি হয় তাহলে আইডেন্টিক্যাল হবে, কিন্তু সেটা তো আইডেন্টিক্যাল হচ্ছে না। যদি দুইজন থাকে তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কি হবে? বলছে হোয়াট মেক্স ইচ ওয়ান ডিস্টিংক্ট ফ্রম আদার্স। এ ধরনের কারণ নন এক্সিস্টিং জিনিসটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করছি? বাই প্রপার্টি। ইফ দ্য প্রপার্টি ইজ অল দ্য সেম, দেন থিওরিটিক্যালি জিনিসটা সেম হওয়ার কথা। ওকে, তাহলে আমরা যদি বলি যে দরজার মধ্যে 3জন ফ্যাটম্যান দাঁড়ানো আছে, 3জন ফ্যাটম্যান হচ্ছে যে সেম ম্যান, 3জন ফ্যাটম্যান যদি সেম হয় তাহলে আমি 3জন মানুষ দাঁড়ানো আছে এই কথাটা কেন বলবো? আমি তো একজনের কথাই বলার কথা। তো এই ধরনের প্রবলেমগুলো দেখিয়ে কয়েন বলতে চাচ্ছে, তিনি একটা প্রিন্সিপালের কথা বলছে যে there cannot be an entity unless there are conditions under which it is identical to another entity. তাহলে কোন একটা এন্টিটি হবে না যে সেটা কি কি বৈশিষ্ট্য থাকলে সেটা অন্য একটা এন্টিটির সাথে আইডেন্টিক্যাল হবে, সেটা যদি দেখানো না যায়। তাহলে নো এন্টিটি উইদাউট আইডেন্টিটি, এটা হচ্ছে যে কয়েনের কথা। তো কয়েন এই যে কথাটা বলছে, no such principle is available to Meinong. Meinong এর কাছে এমন কোনো প্রিন্সিপাল নাই যেটা দিয়ে তিনি এরকম নন এক্সিস্টেন্ট এন্টিটি গুলোর আইডেন্টিটি ঠিক করতে পারবে, যে আইডেন্টিটি তাকে অন্য সিমিলার বিষয় থেকে আলাদা করবে। So he finds Meinong's fetman so repugnant that he rejects Meinongism. This is what individuation, that means to identify the identity of entity, এটার যে অবজেকশনটা বললো WVO কয়েন। এই হচ্ছে যে আমাদের আজকের আলোচনা। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। স্যার এখানে ফার্স্ট অর্ডার লজিকের কথা বলা হয়েছে, তো আমার এই হ্যাঁ বলো। যে এই আলোচনাটার মধ্যে আমার একটা জিনিস স্যার যেটা মাথার মধ্যে আসতেছে সেটা হচ্ছে থিওরি অফ মিনিং আর কি। যেমন আমরা যদি ফ্রেগে এবং রাসেলের যদি থিওরি অফ মিনিং দেখি, তো সেখানে স্যার এখানে যেমন এক্সিস্টিং প্রপার্টি গুলোর কথা বলা হয়েছে যে তার আগে আমরা কাইহারার, তারপর হচ্ছে এই যে ইন্ডিসপেন্সিবিলিটি আর্গুমেন্ট আলোচনা করছিলাম। তো এখানে যে সেন্টেন্স গুলো বলা হয়েছে মানে প্যারাফ্রেজিং এর দিকে আর কি, যে সামথিং এক্সিস্ট, ইউনিকর্ন এক্সিস্ট। তো যদি আমরা থিওরি অফ মিনিং এর অনুসারে দেখি মানে কোনোটেশন এবং ডেনোটেশন, জ্ঞাতার্থ এবং ব্যক্তার্থ। তো রাসেল এবং ফ্রেগে অনুসারে স্যার আপনার হচ্ছে যেটা অবজেক্ট এক্সিস্ট করে সেই অবজেক্টেরই কেবলমাত্র ট্রু আর ফলস নির্ণয় করা যাবে, কিন্তু যেটা এক্সিস্ট করতেছে না, সাপোজ ইউনিকর্ন এক্সিস্ট করতেছে না, এটা কিন্তু স্যার আমি সত্য বা মিথ্যা কোনো কিছুই বলতে পারবো না। তো এই ক্ষেত্রে স্যার মেইনং এর যে স্যার এই যে নন এক্সিস্টেন্স যে প্রপার্টি গুলো, যে নন এক্সিস্টেন্স প্রপার্টি থেকে একটা এক্সিস্টেন্স প্রপার্টি নিয়ে আসা, সেক্ষেত্রে যে মানে ম্যাথমেটিক্যাল যে এন্টিটি গুলো আছে, তো এই ক্ষেত্রে যখন আমি এটাকে মানে রিয়েলিটিতে নিয়ে আসবো ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলোকে অ্যাজাম্পশনের মাধ্যমে, তখন কি স্যার এক্ষেত্রে কি স্যার কোনো কি মানে সমস্যা সৃষ্টি হবে? যেমনটা মানে যে ট্রু আর ফলস নির্ণয় করা যাবে না, কিনা? তুমি যেটা বলছো যে এক্সিস্টেন্সে নিয়ে আসবে, এক্সিস্টেন্সে নিয়ে আসা তো দরকার নাই। তো মানে মেইনগের ইন্টারপ্রিটেশন সেটা এটা নন এক্সিস্টেন্ট থাকা সত্ত্বেও এটা এক্সিস্ট করতে পারে হ্যাঁ হ্যাঁ উইথ হ্যাঁ ইটস হ্যাঁ প্রপার্টি। হ্যাঁ না, হুম। মানে এটাই স্যার যে আমি প্রপার্টির কথা বলছি, আবার সেটা এক্সিস্ট করতেছে না, মানে এখানে স্যার একটু আর কি আমার বুঝতে না, সমস্যা তুমি হচ্ছে। ফ্রেগের রাসেলের প্রসঙ্গে যেটা বললা সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ মানে ট্রু এবং ফলস নির্ধারণ করতে পারবো আমরা শুধুমাত্র কি ফিজিক্যালি এক্সিস্টেন্ট বিষয়গুলোর ব্যাপারে, হ্যাঁ 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 জি সামথিং লাইক দিস। হ্যাঁ জি স্যার, হুম। ফিজিক্যাল যেটা স্যার মানে যে কোনোটেশনটা মানে ডেনোটেশনের সাবজেক্ট প্রেডিকেট যে আমরা অ্যানালাইসিসটা পড়ছিলাম স্যার, আপনি পড়িয়েছিলেন। তো সেই ক্ষেত্রে মানে যদি নতুন তথ্য এবং যেটা সেটা যদি জাস্টিফাই করা যায় অবজেক্টটাকে, দেন ওটাকে আমি ট্রু নির্ণয় করতে পারবো। কিন্তু যেটা এক্সিস্ট করতেছে না, পেগাসাসের কথা বলতে পারি আমরা, যে ইউনিকর্নের কথা বলতে পারি, তো এই ক্ষেত্রে তখন ব্যাপারটা হয়ে যাবে যে এটাকে আমি ট্রু বা ফলস কোনো কিছু নির্ণয় করতে পারবো না, এটা একটা না মেয়ার অ্যাজাম্পশন এখানে, হতে পারে। হ্যাঁ এখানে তোমরা যারা বাকিরা শুনছো, তোমরা কি আমাদের কথাগুলো শুনছো, মাহফুজের সাথে আমার কথাগুলো? জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। এই তোমরা যারা রেগুলার কথা কও তোমাদেরকে আমি শুনতে চাই না। আমি জি স্যার, শুনতে পাচ্ছি। নাসরিন, হ্যাঁ নাসরিন তো শুনতে পাবে, নাসরিন ইজ রেগুলার অ্যাটেন্টিভ, ভেরি ফাইন। আচ্ছা, আরেকজন তাবাসসুম দেখা যাচ্ছে, শাইলা তাবাসসুম। জি স্যার, শুনছি। তুমিও তাবাসসুম, তাহলে তুমি কি ফিলোসফার তাবাসসুম নো? না স্যার। তুমি কি ফিলোসফার হইতে চাও?
জি স্যার। তো তাহলে তোমার ফিলোসফিক্যাল থট আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা, পরে আর তোমার সাথে তো শাইলা, মাহফুজের সাথে আমি যেটা কথা বলছি সেগুলো তোমরা বাকিরা খেয়াল করো। ক্লাসের বাকি সময় আমরা একটু খুব ফ্রুটফুল একটা এনজয়িং আলোচনা করব হোপফুলি। সেজন্য আমি তোমাদের মনোযোগ দেওয়ার জন্য এটা কথাটা বললাম। মাহফুজ। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এগুলো তো বইয়ের মধ্যে যে কথাবার্তাগুলো আছে আমরা পড়লাম, জানলাম। আচ্ছা, তুমি আর আমি যদি একটা কথা বলি, আমাদের মাইন্ড রিড করি, মানে আমাদের কাছে কি মনে হয় আর কি, তোমার কাছে কি মনে হয় যে পেগাসাস কথাটা আসলে কি লেস মিনিংফুল দেন এ হর্স অর এ বার্ড? স্যার, যদি আমি এটাকে যদি অবজেক্ট হিসেবে করি, তাহলে মানে দুই সেন্স আর কি। আইডিওলজিক্যাল সেন্সে ঘোড়ার ধারণা যেমন আমার কাছে, পেগাসাসের ধারণাও সেম, বাট আমি যখন অবজেক্টিফাই করব ব্যাপারটাকে ইন রিয়েল ওয়ার্ল্ডে, দেন আমার কাছে হর্স বার্ড এই কথাটা বেশি মিনিংফুল। কিন্তু দেখো, তুমি ফ্লাইং হর্স রাইড করতে পারো না, হয়তো ভবিষ্যতের বিজ্ঞান কিন্তু সেটাও তোমাকে করবে, এরকম ফ্লাইং হর্স তোমাকে বানায় দিবে। এখনো হতে পারে না, এখনো তো হতে পারে যেমন একটা এরোপ্লেন বানানো হলো সেটা ঘোড়ার মতো, হতে পারে না স্যার? এই যে রোবট দেখা যাচ্ছে স্যার, মানে কুকুরের মতো আর কি। তখন অবশ্য কিছু আপত্তিকারী ফিলোসফাররা, যে আমাদের শাইলা তাবসসুম, হ্যাঁ, গোয়িং টু বি এ ফিলোসফার, তারা বলবে যে ওই ঘোড়ার তো মাংস আছে, ঘোড়ার চামড়া আছে, ঘোড়ার শরীরের ভিতরে যা আছে ভিতরে তো তাই নাই। কিন্তু জম্বি আর্গুমেন্টের মতো মানুষের যদি জম্বি বানানো যায়, তাহলে ঘোড়ার জম্বি বানানো যাবে না কেন? আর ঘোড়ার তো কোনো সাবজেক্টিভিটি থাকার দরকার নাই, তার তো নলেজের ব্যাপার নাই, তাকে হচ্ছে যে সে দৌড়াবে, তার পিঠে তুমি বসে থাকবা, ঘোড়ার পিঠে চড়তে, আহা আমার এই যে স্যার নলেজের কথাটা বলা হলো স্যার, এই ক্ষেত্রে স্যার আমার এই যে কেন জানি স্যার ব্রুনো লাতুরের কথাটা মনে পড়ে গেছে। কার কথা? সবগুলাই হচ্ছে এজেন্ট, আমি যেমন একটা এজেন্ট, আমার আশেপাশে সবগুলো অবজেক্ট হচ্ছে কি একটা এজেন্ট আর কি, পোস্ট ট্রুথ ফিলোসফার যিনি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, কি নাম, ওনার নাম কি? স্যার ব্রুনো লাতুর। ব্রুনো লাতুর। আচ্ছা আচ্ছা, জি স্যার। সবকিছু এজেন্ট। আমিও তো সেরকম বিশ্বাস করি, আমি মনে করি সবকিছু এজেন্ট। আমরা তো এপিস্টেমোলজিতে ওই যে বলছিলাম যে অ্যাপিয়ার টু, এভরিথিং ইজ অ্যাপিয়ার টু ইচ আদার। তাহলে আমিও কিন্তু কলমটার কাছে অ্যাপিয়ার্ড, কলমটা যদি সেন্স করতে পারতো বা যদি পারে তার মতো করে, সে হয়তো তার মতো করে একটা নলেজও ফর্ম করে। জি স্যার, মানে তার কথার মধ্যে স্যার আপনার রিফ্লেকশন দেখতে পাই, তিনি ছিলেন স্যার ফিলোসোফার, এবং ফিলোসফিতে তো সেটা বলে যে যে তোমাকে মানে এটা দোয়া করে, এটা বদদোয়া করে, হ্যাঁ, তো ওর যদি সেন্সই না থাকে, ও দোয়া করে বদদোয়া করে, আল্লাহ জিকির করে কেমনে, কথার কথা। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি অবজেক্টিফিকেশনের কথা বললা পেগাসাসের, তো তোমার 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 চিন্তার মধ্যে, তোমার ব্রেনের মধ্যে কি তুমি পেগাসাসের ধারণাটা আনছো উইদাউট অবজেক্টিফিকেশন? না না না, অবশ্যই না, আনেনি স্যার। তো অবজেক্টিফিকেশনটা মানে মনে করো আমি যখন একটা বার্গারের চিন্তা করি, বার্গারটা আমার মাথার মধ্যেও থাকে, আমার টেবিলের উপরেও থাকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, বাট খোদা মেটাই আসল বার্গার। এখন আমার ব্রেনের ভিতরে থাকা বার্গারটা আমার ক্ষুধা মিটায় কিনা? না, মাঝে মাঝে তো মিটায় না স্যার। মাঝে মাঝে তুমি যেরকম চিন্তা করো তোমার কিন্তু আউটকামও সেরকম হয়। হ্যাঁ, সেটা হইতে পারে স্যার, কিন্তু স্যার এখন মনে করো তোমার পেটের মধ্যে খাবার নাই, তোমার ব্রেন যদি খাওয়ার পরে যে স্যাটিসফ্যাকশনের অনুভূতি ক্রিয়েট করে, যে সিক্রেশনটা, এনজাইমটা, ওই এনজাইমটা যদি রিলিজ করে দেয়, হোয়াট ডু ইউ ফিল? মানে এই ক্ষেত্রে সেটা আপনার ব্রেন সন্তুষ্ট হবে, কিন্তু আপনার পেট তো সন্তুষ্ট হবে না। তাতে কি আসা যায়? আমার পেটে মানে আমার পুরো শরীরটা কোনো স্যার পেটে থাকলে শক্তি পাইলে তো আপনি চিন্তা করবেন, নাহলে কিভাবে চিন্তা করবেন স্যার? খালি পেটে কি বেশিক্ষণ চিন্তা করা যায়? তা ঠিক আছে, কিন্তু আমাদের ব্রেনের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ জানো? যে আমাকে অপারেশন করার জন্য হাঁটুতে আমার কোমরের ওখানে একটা ইনজেকশন দেওয়া আছে, ওই যে মেয়েদের যে কি জানি একটা কি বলে এটাকে, সিজার অপারেশন করার সময় যেরকম করে, আমাকে শুধু নিচের অংশটা আবশ করছে। তো আমার কাছে যে আমি তো এটাকে কোনো কিছু আমি দেখতেছি, কিন্তু আমি কোনো সেন্সই পাচ্ছি না, কোনো মানে কোনো কিছু হচ্ছে না। সুতরাং আমাদের যদি আমরা এন্টিটি চিন্তা করি, আমাদের ব্রেন হচ্ছে এন্টিটি, তাহলে মাহফুজ যে বইয়ের মধ্যে তো বলে যে, মনে করো এখন আমার মাথার মধ্যে পেগাসাসের যেটা ধারণা আছে, এইটা মানে ফলস কেন হবে? বাস্তবে পেগাসাসটা নাই, মানে আমি এটার উপর চড়তে পারি না, সেজন্যই তো। জি জি জি, তার মানে হচ্ছে যে
মানে বাস্তবে কোনো কিছু থাকা এটাকে যদি আমি ট্রু হিসেবে ধরি, তাহলে মাইনাস যে কোনো ম্যাথমেটিক্যাল এন্টিটি তো মানে ফলস হওয়ার কথা। ফলস স্যার, মাইনাস এন্টিটি তো ফলস না স্যার, মানে এই ক্ষেত্রে বলতে স্যার পেগাসাসের যে বিষয়টা এটা স্যার আমি আমার মনে হয় না যে ফলস হবে বা ট্রু হবে, কারণ এটা আমার ধারণাতেই আছে, যেহেতু এটা এখনো রিয়েলি এক্সিস্ট করে না, তো আমি এখানে এটাকে জাস্টিফাই করতে পারবো না। না না, তুমি একটা মানে তুমি এই যে তুমি ক্রমান্বয়ে গোলায় ফেলতেছো। হ্যাঁ, আমার মনে হয় স্যার আমি না, আপনার কথা শুনে গোলায় ফেলছি। আমার কথা শোনো, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ। সেটা হচ্ছে যে কোন একটা কিছু সেটা মানে কি বলা যায় যে বাস্তবে না থাকার কারণে তুমি ট্রু বলছো না, হ্যাঁ, আবার এটা হ্যাঁ হ্যাঁ, সুনির্দিষ্ট ট্রু বা মিনিং ফলস কিছু বলছি না। সুনির্দিষ্ট মিনিং বহন করার কারণে সেটা তুমি কি ফলসও বলছো না, হ্যাঁ। আবার জি আমরা স্যার। জানি যে যেটা ট্রু নয় ফলস নয় সেটা হচ্ছে বিয়ন্ডে, সেটার সম্বন্ধে আমাদের কোনো ইয়া নাই, এটার সম্বন্ধে আমাদের কোনো ডিনোটেশন কনোটেশন কোনো কানেকশন কিছু নাই। হ্যাঁ 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 হ্যাঁ, জি ওকে, স্যার, জি। আমাদের কাছে মিনিংলেস হ্যাঁ হবে সেই জিনিসটা, যে জিনিসটা ট্রু ফলস কোনোটাই হবে না, তাই না? তাহলে তুমি যেটা বলছো যে এই জিনিসটা বাস্তবে নাই, বাস্তবে না থাকা হিসেবে ফলস, কিন্তু এইটা আমাদের মাথার মধ্যে স্পেসিফিক মিনিং বহন করে, সুতরাং সেটা কিন্তু ফলস নয়, এটা এক্সিস্ট করে, হ্যাঁ। তাহলে সেটাকে তুমি আবার ট্রু স্যার বলবা না ফিকশনালি কেন? সেটা ট্রু হতে পারে। আচ্ছা, ট্রু, এবার আবার ট্রুতে আসো। ফিকশনালি সেটা স্যার ট্রু হতে পারে। ট্রু হইতে পারে। আমি অন্যদেরকে বলছি যে মাহফুজ আর আমি একটা আলোচনা করব, তোমরা ফলো করবা, একটু কমপ্লিটেড আলোচনা। সেটা হচ্ছে যে মনে করো ট্রু ফলস ডিটারমিন করার জন্য আমরা কি প্রিন্সিপাল ঠিক করছি। তুমি যদি মনে করো যে ট্রু ফলস ডিটারমিন করার জন্য করসপন্ডেন্স থিওরি যেটা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মানে রিয়েল মিন্স ফিজিক্যাল, কিন্তু ফিজিক্যাল। আমরা তো জানি যে রিয়েল মিন্স নট ফিজিক্যাল, দো ফিজিক্যাল হলে অবশ্যই রিয়েল হবে। হুম হুম হুম। ওকে, দেয়ার কুড বি নন ফিজিক্যাল রিয়ালিটি। তো নন হুম। ফিজিক্যাল মেটাফিজিক্যাল রিয়ালিটি গুলো, সেগুলো কি আর নট দোজ থিংস ট্রু? হোয়াই এগুলা মানে ট্রু হবে না কেন? এগুলা কথার কথা স্যার মানে আমার নেটের প্রবলেম। জি স্যার আমি শুনতে পাইনি স্যার, আমার নেটের প্রবলেমের কারণে। আমি বলতে চাচ্ছি যে যে এন্টিটি গুলো হচ্ছে যে নন ফিজিক্যাল বাট মেটাফিজিক্যাল এন্ড মিনিংফুল, সেই মিনিংফুল জিনিসগুলো কেন মানে মানে ট্রু হবে না হ্যাঁ। ইন এ সেন্স, মেটাফিজিক্যাল সেন্স। আমি তো বলি নাই যে মেটাফিজিক্যাল বিষয়গুলা হ্যাজ টু বি ফিজিক্যাল অল দ্য সেম, তাহলে তো ভাগাভাগিটাই হইতো না। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার। তাহলে মেটাফিজিক্যাল জিনিসগুলো মনে করো, এখানে এখানে কথাটা আমারও স্যার, যে আমি সাম ট্রুথ মানে ইজ, যখন হ্যাঁ শুনো, সাম ট্রুথ ইজ obtained by consistent narration description, আমরা যেটা বলি করসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ। ওকে, টেস্টের ক্ষেত্রে। ইয়েস ইয়েস স্যার। তাহলে টেস্ট অফ ট্রুথের ক্ষেত্রে যদি ফিলোসফি যদি মানে 4-5টা টেস্টের কথা বলে, কয়েকটা টেস্টের কথা বলে, তার মধ্যে একটা হলো যে মানে এক্সপেরিয়েন্সের মাধ্যমে যেটা আমরা পাই, ফিজিক্যাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে, যেটা করসপন্ডেন্স থিওরি। তাহলে তোমার ট্রু ফলস যখন রাসেল এরা বলে, তখন তারা করসপন্ডেন্স থিওরিটাকেই বেস করে, আমার কাছে যতটুকু মনে হয় আর কি। হ্যাঁ জি স্যার, মানে কারণ তারা স্যার রিয়েলিস্ট। ওকে, এখন মনে করো রিয়েলিস্ট, হ্যাঁ রিয়েলিস্ট, রাইট। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে করসপন্ডেন্স থিওরি ছাড়া অন্য থিওরি গুলো কি ভুল? না, করসপন্ডেন্স থিওরি যারা সমালোচক তাদের দৃষ্টিতে করসপন্ডেন্স থিওরিটাই ভুল। স্যার হতে পারে। হতে পারে না? হ্যাঁ হতে পারে স্যার। তো সেই ক্ষেত্রে তাহলে তুমি যেটা বললা যে ফ্লাইং হর্স পেগাসাসের ধারণা, সেটা সেটা কি ট্রু অর ফলস? ফিকশনালি স্যার ট্রু। ফিকশনালি ট্রু। ফিকশনালি ট্রু, হ্যাঁ, বাট যখন আমি এটাকে যখন রিয়েল ওয়ার্ল্ডে মানে আপনি যে মানে আমি যে বললাম ফ্যাকচুয়ালি রং। হ্যাঁ, বাট ফ্যাকচুয়ালি রং। তাহলে তুমি ফ্যাক্ট বলতে বোঝাচ্ছ যে ফিজিক্যাল। ফিজিক্যাল, ইয়েস ফিজিক্যাল স্যার। ফ্যাক্ট ইজ অলওয়েজ ফিজিক্যাল, এই কথাটা কি ডিপেন্ডেবল? আপাতত দৃষ্টিতে স্যার ডিপেন্ডেবল। আপাত দৃষ্টিতে প্যাসপুস মারে কথা বলো কেন? না না না, আপাতত দৃষ্টিতে ডিপেন্ডেবল বলতে স্যার আমি বুঝাইছি যে ফ্যাক্ট বলতে তো আমার কাছে কতগুলো ইনফরমেশন বোঝাচ্ছে, তো এই ইনফরমেশন গুলো আমি কিভাবে পাই? ইনফরমেশন গুলো অবশ্যই আমি আমার এক্সপেরিয়েন্স থেকে পাই, এবং এই এক্সপেরিয়েন্স গুলো তো স্যার কোনোভাবে ফিকশন হইতে পারে না। এক্সপেরিয়েন্স গুলো আমি ওয়ার্ল্ডের ফার ফ্রম গ্যালাক্সি বা আমার আশেপাশে যে পরিবেশ আছে সেগুলো থেকেই পাই, তো সেগুলো থেকে আমি জেনারেট করি ফ্যাক্ট। রাইট রাইট। তাহলে তোমার বটম রক হচ্ছে এক্সপেরিয়েন্স। হুম। আচ্ছা আচ্ছা। তো
তো তুমি এক্সপেরিয়েন্সের বিয়ন্ডে কি একটুখানি যাওয়ার চেষ্টা করবে যে আমার এক্সপেরিয়েন্স কেন আমাকে এটা বলে? মনে করো আমি আমার স্যার টাইটা তোমরা দেখতে পাচ্ছ স্পটেড, এটা তোমার হ্যাঁ এক্সপেরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ এবং ওই যে চিজমে আমরা পড়ছি যে স্পটেড হ্যানের মতো, এখানে কয়টা স্পট আছে গুণে আমরা যদি নির্দিষ্ট সংখ্যা নাও পাই, কনফিউজও করি, স্টিল এটা স্পটেড Still হওয়াটা এটা spotted। কিন্তু কনফিউশন না। জি স্যার। ওকে, এটা আমাদের এম্পিরিক্যাল নেচার। ওকে, স্যার এখন আমরা আরেকটা আমাদের স্যার শুরু নেচার করি। আরেকটা বিষয়। সরি, হ্যাঁ বলো। জি স্যার, আমি বলছিলাম যে স্যার আরেকটা জিনিস কি, যে আমরা তো স্যার আমাদের চিন্তার যে বাইরে যেতে পারবো না, কারণ আমি যে প্যাগাসাসের কথা বলছি, ইউনিকর্নের কথা বলছি, এদের যে স্ট্রাকচারের কথা বলছি, এগুলো তো সব স্ট্রাকচার রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছে। এমন কোনো স্ট্রাকচার যেটা নাই ফিকশনালি, যেটা ফলস, বাট সেটার যে বিভিন্ন রকম স্ট্রাকচার সেটা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। হ্যাঁ, মনে করো রিয়েল ওয়ার্ল্ডে গড এক্সিস্ট করে না, কিন্তু আমরা গডে বিশ্বাস করি, কথার কথা। রিয়েল ওয়ার্ল্ডে জি স্যার, জি মনে করো এখন আমার এক্সপেরিয়েন্স থেকে আমি নিয়ে এটাকে জোড়া লাগালাম, এই জোড়াটা যখন আমি 2, 3, 4 ধাপে চলে গেলাম, তখন তো এটা এমন একটা পর্যায়ে চলে গেল যেটার সাথে গোড়ার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যদি বলো এক্স্যাক্টলি স্যার, যে মাটি থেকে গাছ হয়েছে, গাছ থেকে ফল হয়েছে, তা তুমি তাহলে কি বলবা যে আমাদের যে লোকেরা যেটা বলে যে ভুলটোগুলা করে, যে তাহলে কি আমরা মাটি এবং ফলকে এক ধরবো? নিশ্চয়ই নয়। নিশ্চয় নাই। জি তাহলে স্যার, একটা ফিজিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যখন আমি একটা অ্যাবস্ট্রাকশন করি, অ্যাবস্ট্রাকশনের উপর যখন আমি আরো অ্যাবস্ট্রাকশন করি, এভাবে আমরা একটা অ্যাপ্রায়োরি থেকে যখন আটটা অ্যাপ্রায়োরি থেকে এভাবে যখন আমি একটা পর্যায়ে যাই, এই লাস্টের জিনিসটা আমার 4-5 ধাপ 10 ধাপ পরে জিনিসটা, এটা কি গোড়ার সাথে মিল থাকবে? না একদম মিল থাকবে না স্যার। এই যে উইটগেনস্টাইনের স্যার আপনার হচ্ছে ফ্যামিলি রিজেম্বলস যে উদাহরণটা, গেমের যে উদাহরণটা, এটা হয়ে যায় যে প্রথমের সাথে লাস্টের কোনো মিল থাকে না, কিন্তু একইভাবে জেনারেট হয়েছে, বাট ফার্স্টের সাথে লাস্টের কোনো মিল থাকে না। তাহলে আমরা যদি জেনারেশন বা তৈরি হওয়াটাকে যদি গুরুত্বপূর্ণ ধরি, তাহলে মানে ওই যে আমরা মাঝখানে যে কথা বললাম যে আমরা কখনো শনিবার বলতে পারবো না ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এটা শনি দেবতা থেকে আসছে, আমরা তো দেবদেবীতে বিশ্বাস করি না। হ্যাঁ, তাহলে তো এভাবে তুমি জি স্যার, মানে যেখান থেকে হইছে সেটা যদি বিবেচনা করো, তাহলে তো বহু জিনিসকে তোমাকে মানে এটা কাউন্টার ইনটিউটিভ হয়ে যায়। আমি কথার কথা আমার বাবা মার একটা কি বলে জানি প্রথম একটা জাইগোট থেকে হইছি, তাহলে আমি কি জাইগোট? তো না ইংরেজি ভাষার সবগুলা লেখা হয়েছে 26টা অ্যালফাবেট দিয়ে, তো 26টা অ্যালফাবেট আমি একসাথে রাখলে কি ইংরেজি ভাষা হয়ে গেল? না স্যার, কোনো একটা কিছু রুট দেখে সেটাকে আলটিমেটলি সেভাবে আইডেন্টিফাই করা, এটাকে একটা বেসিক্যালি একটা ভুল জিনিস না? স্যার এটা বুঝি নাই স্যার। তারপরে যে এক্সপেরিয়েন্সের রুট কথা দেখে বলতো, আমাদের মানে রুট এক্সপেরিয়েন্সটা কিভাবে এক্সপেরিয়েন্স হয়ে ওঠে? মানে আমি যে কলমটা দেখি, কথার কথা, এই কলমটা দেখার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা, আগের গুলো, আমার স্মৃতি, আমার অনেক কিছু কাজ করে, আমার ইন্টেনশন এখানে কিন্তু একটা ভূমিকা পালন করে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এখন সেন্সেশন ইন্টেনশন দুটাই। এই কলমটা যে দেখে নাই সেটাকে কাঠি হিসেবে দেখছে। এখানে অভিজ্ঞতাবাদীরা যেটা বলতে চায় যে আমাদের মন হচ্ছে একটা সাদা খাতা, অভিজ্ঞতা সেটার মধ্যে লেখে। তাবলা রাসা। এই উদাহরণটার মধ্যে তো সমস্যা, কারণ সাদা খাতার মধ্যে যেটা লেখে, এই উদাহরণ, তাহলে লেখার একটা পদ্ধতি লাগবে, লেখার একটা গ্রামার লাগবে, লেখার একটা প্রসঙ্গ লাগবে, লেখাটা মিনিংফুল হইতে হবে, তাইলে না সেটা লেখা হবে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন আমাকে? তাহলে আমি বলতে চাচ্ছি যে মানে তুমি খাতার মধ্যে লিখতে পারবা, তুমি তো মনে করো যে কোনো কিছুর উপর লিখতে পারবা না, এবং খাতার মধ্যে তুমি যদি মিনিংফুল লেখো তাইলে সেটা লেখা হবে, আদারওয়াইজ সেটা আঁকি বুকি হবে, লেখা তো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অভিজ্ঞতাকে যে গ্লোরিফাই করা হচ্ছে যে টু সাপোর্ট এন্ড গিভিং রাইজ টু অল নলেজ, সে অভিজ্ঞতা ইটসেলফ তো একটা ডেটা ছাড়া কোনো কিছু না। ওই তো স্যার, মানে আমার কথা হচ্ছে যে ডেটাটা রেশনালি পায়, বাট সেটাকে আপনার হচ্ছে ফ্যাক্টের আবার অন দ্য কন্ট্রারি উইদাউট এক্সপেরিয়েন্স মাই রিজন অ্যালোন ক্যান ডু নাথিং, ইট ইজ মিনিংলেস। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে এই মানে কন্ট্রোভার্সিটাই হচ্ছে যে একটা ফল জিনিস, দুটা জিনিসই আমাদের লাগে একটা। হ্যাঁ, তো নাম্বার নিয়ে আমাদের যে আলোচনা ছিল সে আলোচনা তো শেষ হলো। পরবর্তী আলোচনাকে আমি পরবর্তী চ্যাপ্টার থেকে করব না অন্য চ্যাপ্টার থেকে করব, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেব। আর অন্য কারো যদি বিশেষ কোনো কথা না থাকে
আমরা বোধহয় আজকে এখানে শেষ করতে পারি। Anybody want to say anything? So thank you very much. See you in the next